চলো, মাত্র 10-12 জন, 14 জন তোমরাই করছো না, 11-13 জন, 13 জন মাত্র দিয়েছো মক টেস্টটা। মেরাজ 17, পৈশালী 5, মানিশ 10, গ্যাসুদ্দিন 17, রানা 11, সুদীপ 15, বাবাই 7টি অ্যান্সার করেছে সঠিক, অভিজিৎ 8, সুমন 7, জয়দেব 14খানা, শর্মিষ্ঠা 8, হরপ্রসাদ 15 এবং অরিন্দম 12টি। তোমাদের স্কোর এগোচ্ছে না কেন? কমসে কম 15+ তো তোমাদের পাওয়া উচিত। কেন? খুব বেশি কঠিন কোশ্চেন তো আমি দিই না, খুব বেশি কঠিন কোশ্চেন থাকে না। তোমাদের ডেডিকেশন দেখাও, আর একটু সময় নাও না, সারা দিন সময় থাকে তোমাদের কাছে, তো আর একটু সময় নিয়ে অ্যান্সারগুলো করতে পারো। খুব কম, এই 5, 7, 8 এগুলো নাম্বারই না, মিনিমাম 15 তো পেতেই হবে, 15+ পেতে হবে, খুব কম নাম্বার আসছে। চল, দেখো প্রথম প্রশ্ন কী ছিল। প্রথম প্রশ্ন এরকম ছিল যে অর্ধেক ভর্তি অবস্থায় একটি বালতির ওজন হচ্ছে 70 কিলোগ্রাম, সিকি খালি অবস্থায় জল ভরা বালতির ওজন হচ্ছে 80 কিলোগ্রাম। সিকি খালি মানে কি? কিছু 4/1 খালি, 4/1 খালি, তারপরে 3 ভাগ ভর্তি, তাই না? হ্যাঁ কি না? তো যখন 75% জল ভর্তি থাকবে প্লাস বালতির ওজন, এই দুটি মিলে টোটাল হচ্ছে 80 কেজি। যখন 75% জল আছে, সিকি খালি মানে 75% ভর্তি। আর প্রথম লাইনে বলা আছে 50% জল, তো 50% যখন জল প্লাস বালতি, এটা হয় 70 কিলোগ্রাম। যদি তোমরা বিয়োগ করে দাও তো বালতি তো অটোমেটিক কেটে যাবে। এখানে 25% জলটা কত সেটা পেয়ে যাবে তোমরা। 25% জল হচ্ছে 10 কেজি। তাহলে 50% জল কত হবে? 50% জল হবে 20 কেজি। 100% জল কত হবে? 100% জল হবে 40 কেজি। এই নিয়ে তো কারো কোনো সমস্যা নেই? এত তো কারো কোনো সমস্যা আছে? ওকে, দেখো এবার এখান থেকে তোমাকে বালতির ওজনটা বের করে নিতে হবে। কী করে করবে না, প্রথম লাইনে বলেছে অর্ধেক ভর্তি অবস্থায় বালতির ওজন 70 কিলোগ্রাম। অর্ধেক ভর্তি মানে 20 কিলোগ্রাম জল, 20 কিলোগ্রাম জল। টোটাল যদি 70 গ্রাম হয়, 70 কিলোগ্রাম হয়, তাহলে 20 কিলোগ্রাম জল বাদ দিলে বালতির ওজন 50 থাকবে, 50 কেজি। হ্যাঁ কি না? 50% হচ্ছে 20 কেজি, সেটা আমি বাদ দিলাম। 70 কেজি থেকে 20 কেজি বিয়োগ করলে 50 কেজি হচ্ছে বালতি। এবার 2/5 অংশ ভর্তি অবস্থায় পাত্রের ওজন কত? পাত্রের ওজন তো 50 কেজি, এটা থাকবেই, প্লাস এই 2/5 অংশ ভর্তি মানে জলটা ভর্তি থাকে 2/5 অংশ, 5/2 তো দেখো পুরোটা কত? 40 কেজি। পুরোটা 40 কেজি, তাহলে 2/5 কেজি কত হবে? 2/5 গুণ করে দিলে তোমরা পেয়ে যাবে 16 কেজি। তাহলে জল হবে 2/5 মানে 16 কেজি। তাহলে 50 কেজি বালতি আর 16 কেজি জল, টোটাল ওজন হবে 66 কেজি। এটাই ছিল অ্যান্সার, অপশন সি। 1 নম্বর আর 2 নম্বরটা স্যার রিপিট হয়েছে, আগে ছিল আগে। ওকে, এর আগেও ছিল, তবুও তো, হ্যাঁ, আগে দুবার এটাও তবুও সাত ছিল। আছে, এটাও ছিল। চলো কই বাত না। স্যার ওই 1-75% কি করে পেলেন? সিকি খালি বলেছে, সিকি খালি মানে 75%। সিকি খালি অবস্থায় পাত্রের একবার যদি ওজন, বলেন ভালো হয়। বলুন তো সিকি খালি, সিকি মানে হচ্ছে 4/1 তো 4/1 খালি, তার মানে 3 ভাগ ভর্তি। বুঝতে পারলে হ্যাঁ কিনা বলো? আচ্ছা ঠিক আছে স্যার। এখানে বলেছে হ্যালো, সিকি খালি অবস্থায় জল ভরা বালতির ওজন 80 কেজি। তো সিকি খালি তার মানে 4/1 খালি, 4/1 যদি খালি হয় তার মানে 3 ভাগ ভর্তি আছে। 3 ভাগ মানে 75% হবে 4 ভাগের মধ্যে। হ্যাঁ, আরেকজনকে হ্যালো বললে কি বলো? স্যার বলো। বলছি স্যার ওই একের অঙ্কটা দেই। হুম, একের অঙ্কটা স্যার একটু আনে স্যার। এখানে যখন অর্ধেক ভর্তি অবস্থায় থাকে তখন 70 কেজি, হ্যাঁ আর যখন সিকিউ অংশ হ্যাঁ, বলো বলো বলো, শুনছি, বলো। খালি ভর্তি, 3 ভাগ ভর্তি আছে কিন্তু তোমার তোমার আওয়াজ কাটছে, বুঝলে? 1 ভাগ খালি আছে। তোমার আওয়াজ এই কাটছে, যে শুনতে এরা শুনতে পেলাম না, ভালো বলো। অর্ধেক ভর্তি অবস্থায় 70 আমরা কেজি বলতে পারি 25%।
হ্যাঁ স্যার, অর্ধেক ভর্তি অবস্থায় 70 কেজি যদি হয়, সিকি অংশ খালি, হুম মানে অর্ধেক মানে হচ্ছে 50%, আর সিকি পরিমাণ হচ্ছে 75%, হুম মানে 25% এর মান হচ্ছে গিয়া তোমার নেটওয়ার্ক খারাপ আছে বুঝলে, তোমার আরো কথা বলতে পারি শোনা 10। শোনা যাচ্ছে না তোমার কথা, ছাড়ো। এ একটি কাজ 8 দিনে করতে পারে যা বি 3 দিনে নষ্ট করতে পারে। এ 6 দিন কাজ করলো এবং শেষ 2 দিন বি নষ্ট করলো। এ বাকি কাজ কত দিনে করবে? শেষে বলবে, ঠিক আছে? তোমার কথা কাটছে। দেখো, এ একটা কাজ 8 দিনে করতে পারে আর বি সেই কাজটা 3 দিনে নষ্ট করতে পারে, ঠিক? তো আমরা করবো কি, টোটাল কাজটা ধরবো এদের লসাগুটা, মানে 24। তাহলে এ 8 দিনে 24 কাজটা করে, তার মানে একদিনে 3 করে। আর বি 3 দিনে 24 নষ্ট করে, তার মানে একদিনে 8 নষ্ট করে দেয়। এবার কাজ কে করেছে? কাজ করেছে এ 6 দিন। দেখো, এ একদিনে করে কত? 3। তাহলে 6 দিনে কত করবে? 18। 18 কাজ এ করেছে। বি আবার নষ্ট করছে, বি একদিনে কত নষ্ট করে? 8। তাহলে 2 দিনে কত নষ্ট করবে? 16। তাহলে বি কাজ এ করেছে 18, কিন্তু বি নষ্ট করেছে 16। তার মানে অ্যাকচুয়ালি কাজ কতটা হয়েছে? কাজ হয়েছে 18 থেকে 16 বিয়োগ করে দাও, তাহলে 2। এই কাজটা হয়েছে। এই কাজটা যদি হয়ে থাকে তাহলে এবার বাকি কাজ এ করবে। তো বাকি কাজটা কত? টোটাল তো 24 কাজ, সেখান থেকে 2 কাজ যদি হয়ে যায় তো বাকি 22 কাজ পড়ে আছে। এই কাজটা এখন এ করবে। এ একদিনে করে 3, তাহলে 22 করতে সময় লাগবে কত? 22/3। বাস এইটুকুই ছিল অ্যান্সার। অ্যান্সার হবে অপশন ডি। ক্লিয়ার সবার? কারো কোনো ডাউট আছে? নেক্সট, দুজন ব্যক্তি একই দিকে 3 কিমি প্রতি ঘন্টায় আর 6 কিমি প্রতি ঘন্টা বেগে হাঁটলেন। একটি ট্রেন পেছন থেকে এসে তাদের যথাক্রমে 9 সেকেন্ড এবং 10 সেকেন্ড অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ কত? দেখো, এই ধরনের অঙ্ক যখন থাকবে তখন শুধু একটা জিনিসই দেখার, যে ট্রেনটা আর লোকগুলো সব একই দিকে যাচ্ছে না আলাদা আলাদা দিকে যাচ্ছে। এখানে একই দিকে যাচ্ছে, মানে আপেক্ষিক গতিবেগটা বিয়োগ হবে। এবার যদি ট্রেনের গতিবেগ আমরা বের করতে হবে, ধরে নিচ্ছে এক্স, তাহলে যে 3 কিমি বেগে যাচ্ছে তার সাপেক্ষে আপেক্ষিক গতিবেগ হবে x-3। আচ্ছা, যে 6 কিমি বেগে যাচ্ছে তার সাপেক্ষে আপেক্ষিক গতিবেগ হবে x-6। তো এইটাও গতিবেগ, এটাও গতিবেগ। এবার যদি একটা লোককে পার করে তো নিজের দৈর্ঘ্যটাই পার করছে, একটা 9 সেকেন্ডে একটা 10 সেকেন্ডে। তাহলে এই যে গতিবেগ, এটাতে 9 সেকেন্ড লাগে তো 9 দিয়ে গুণ। আর এই যে গতিবেগ, এতে 10 সেকেন্ড সময় লাগে তো 10 দিয়ে গুণ। এটাও ট্রেনের দৈর্ঘ্য, এটাও ট্রেনের দৈর্ঘ্য, তার মানে এই দুটি সমান। একটা লোককে পার করে মানে ট্রেনটা নিজের দৈর্ঘ্যই পার করে, হ্যাঁ। তো ওই যে 9 সেকেন্ডে যেটুকু পার করছে একটা লোককে, মানে নিজের দৈর্ঘ্য পার করলো। এদিকে আরেকটা লোক আছে, তাকে যখন 10 সেকেন্ডে পার করছে মানে ট্রেনটা নিজের দৈর্ঘ্য পার করছে। কি বলছো? দাদা বলো। ওই 3 ঘন্টা আছে, ওটা ঘন্টা কিমি আছে, সেকেন্ডে করবেন না? না, সেকেন্ডে করার কোনো দরকার নেই। এখানে দুই দিকেই আমি সেকেন্ড দিয়ে রেখেছি, 9 সেকেন্ড আর 10 সেকেন্ড, কোনো সমস্যা নেই। ঠিক আছে, মানে তুমি একে সেকেন্ড করতে যে জিনিসটাই তুমি দেবে, ঠিক আছে, বা কিলোমিটার প্রতি ঘন্টা করতে যেটাই তুমি দেবে এ পক্ষে সেটাই লাগবে, তো কেটে যাবে। ঠিক ঠিক আছে, ঠিক। একে যদি তুমি 3600 দিয়ে ভাগ করো তাহলে তুমি ঘন্টায় পাবে, তো একেও তো 3600 দিয়ে ভাগ করতে হবে। তো এই 3600 কাটবে, তো টেনশন নেওয়ার কিছু নেই, দেওয়ার দরকার নেই। ঠিক আছে, আচ্ছা, ওই ওই 3 কিমি আছে, ওইটাকে সেকেন্ড করেছিল, ওইটাকে করলেন। কি দরকার? ওটাও দরকার নেই, কোনো কিছু দরকার নেই। চলো এবার 9 গুণ করে দাও, তুমি পাবে 9x-27 সমান সমান 10 গুণ করলে তুমি পাবে 10x-60। এবার -60 এদিকে নিয়ে এসো, কিংবা 10 চাই নিয়ে আসবে, এদিকে 10 যদি নিয়ে এসো তো -x হবে, আমি x লিখলাম, মাইনাস তুলে দিলাম। 27 এদিকে গেলে কি হবে? প্লাস হয়ে যাবে, তো মানে -33 পাবে, তো আমি +33 করে দিলাম। তো x এর মান 33 হবে, মানে 33 কিলোমিটার প্রতি ঘন্টা। অ্যান্সার হবে অপশন ডি। ঠিক আছে, হ্যাঁ স্যার। বলো, কারো কোনো ডাউট আছে বা কিছু জিজ্ঞেস করা রয়েছে বলো। নেক্সট, একজন দোকানদার 30 কেজি গম 45 টাকা প্রতি কেজি দরে কিনলো। সে গমের 40% 50 টাকা প্রতি কেজি দরে বিক্রি করলো। বাকি গম প্রতি কেজি আনুমানিক কত দামে বিক্রি করলে মোটের উপর 25% লাভ হবে? মাইক্রোফোন অফ করে দাও। ওকে, ব্যাপারটা হচ্ছে এখানে দেখো, মোটের উপর, ওকে,
দেখো টোটাল 30 কেজি গম 45 কেজি করে যদি টাকা হয় তাহলে মোট দাম কত হবে? 135, তার মানে 1350 টাকা। 1350। এটা আমার টোটাল দাম, ঠিক আছে। এর আমাকে 50% লাভ, 25% লাভ করতে হবে, আমি পরে আসছি। আগে দেখি যে 40% বিক্রি করেছে 50 টাকা দরে। তো এই যে 30 কেজি গম আছে, এর 40% কত? 40/100, 12 কেজি। 12 কেজি। 12 12 কেজি যদি 50 টাকা করে দাম হয়, তাহলে টোটাল দাম পাই কত? 600 টাকা। 600 টাকা দাম আমি পেয়ে গিয়েছি, ঠিক। তাহলে আমার বাকি থাকে আর 18 কেজি। 12 কেজির মধ্যে, 30 কেজির মধ্যে 12 কেজির দাম আমি বের করে ফেলেছি, আমার কাছে আর 18 কেজি আছে। আমাকে টোটাল যে দামটা পেতে হবে সেটা হচ্ছে মোটের উপর 25%। তো লাভ, তো এর 25% যদি আমি লাভ লাভ পেতে চাই, তো একে 4 দিয়ে ভাগ করলে আমরা 25% পাই, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তো 1350কে 4 দিয়ে ভাগ করে দাও, আমার মনে হয় দশমিক আসছে। চলো, 4 3 12 থাকে 1 15, 4 3 12 থাকে 3 30, 4 7 28 থাকে 2, তার মানে 5। এই টাকাটা আমাকে লাভ করতে হবে, ঠিক আছে। এই টাকাটা আমাকে লাভ করতে হবে। ব্যাপার হচ্ছে আমি এক জায়গায় 600 টাকা পেয়েছি প্রথমটা, তাহলে বাকি 18 কেজির দাম আমার টোটাল কত হতে হবে? কেউ বলতে পারবে? স্যার 750 প্লাস 337.5। ঠিক। এদিকে 600 টাকা পেয়েছি, তার মানে আমাকে আরও 750 টাকা পেতে হবে। 750 টাকা পেলে আমার আসল দামটা উঠবে। টোটাল তো 1350, তার মধ্যে 600 আর এই 750, 1350, প্লাস আমাকে এই লাভটাও পেতে হবে 337.5, এটাও আমাকেই করতে হবে। তো টোটাল দাম কত দাঁড়াচ্ছে? কেউ যদি মুখে মুখে বলতে পারো। 1087.5, এটা ঠিক ঠিক লিখলাম? 11। ঠিক লিখেছি? 50 আর 37.5, 87.5 আর 1000, তাই তো? তো এই 18 কেজির দাম হবে 1087.5, এইটা। তাহলে 1 কেজির দাম কত? মানে বলেছে বাকি গম প্রতি কেজি কত, আনুমানিক বলেছে, মানে দশমিক আসলে মোটামুটি একটা রাউন্ড ফিগারে নিতে হবে, ঠিক আছে। তাহলে এই 1087কে ভাগ করে দাও 18 দিয়ে। আচ্ছা, রাউন্ড ফিগার তো নিতেই বলেছে, তো 18 দিয়ে ভাগ যায় এরকম, দেখো তো কত হবে। 18 5 90, 18 6 108, 18 6 108 থাকছে এটা 10। 0। আচ্ছা, শূন্য আসছে, তারপরে 7 5 আছে। আচ্ছা, 60-এর কাছাকাছি একটাই আছে অপশানে, 60, এটাই দেবে, ঠিক আছে। আর দশমিক করা দরকার নেই, আনুমানিক মান চেয়েছে, ঠিক আছে। 18 6 100, 1080 হয়, তো 1080 রাউন্ড ফিগার ওখানটাই দিয়েছে, ঠিক আছে। আর দশমিক যাওয়ার দরকার নেই, বোঝা গেল? হ্যাঁ স্যার। কিন্তু তবে এই প্রসেসটা একটু লম্বা হয়ে যাচ্ছে আমার মতে বলে। লম্বা হবে স্যার, এটা ওই অন্য। দশমিক আসার জন্য লম্বাটা হয়ে যাচ্ছে। চলো, যদি মাথায় অন্য কোনো পদ্ধতি আসে তো তখন বলবো। নেক্সট, একজন নির্মাতা একটি মেশিন একজন পাইকারি বিক্রেতাকে 10% লাভে বিক্রি করলো, পাইকারি সেটা 20% লাভে বিক্রি করলো, পরিবহন খরচের জন্য 5% খুচরো বিক্রি করলো, 627 টাকায় মেশিনটি কিনলো নির্মাতার মেশিন। আচ্ছা বলো তো, অঙ্কটি তো ভালো করে পড়েছো নিশ্চয়ই যখন তোমরা পরীক্ষা দাও। তো এখানে 627 টাকায় মেশিনটি কিনলো কে? একজন ক্রেতা। আর নির্মাতা কত টাকায় করেছেন সেটা আমাকে বের করতে হবে। তো বলো তো, নির্মাণ খরচটা কম হবে না বেশি হবে? কম হবে। কম হবে। তাহলে আমরা লিখবো 627 ইন্টু 3টি সেগমেন্ট রয়েছে এরপরে, তো 3বার দাগ দেবো। এবার যে 10% লাভে বিক্রি করেছে, মানে 100 টাকায় যদি নির্মাণ খরচ হয় তো 110-এ বিক্রি করেছে। আমার কোনটা উপরে যাবে? যেহেতু আমার নির্মাণ খরচটা কম, তাই কমটা উপরে যাবে, নিচে বেশি দেব। তারপরে আবার 20% লাভ করেছে। 20% লাভ করেছে মানে 100 যদি নির্মাণ খরচ হয় তো 120 হচ্ছে বিক্রি করেছে। অবশ্যই 100টা উপরে যাবে, নিচে 120 আসবে, কমটা। এই জায়গাটায় কি হয়েছে? 5% ক্ষতিতে, মানে 100 যদি নির্মাণ খরচ হয়, মানে আগের দাম হয়, তো বিক্রি হয়েছে 95। এখানে কোনটা উপরে যাবে? এই জিনিসটা ইম্পর্টেন্ট। এখানে ভুল করে দেয়, কমটা উপরে দিয়ে দেয়, কিন্তু কম উপরে যাবে না, এখানে ক্ষতি হচ্ছে, তো উল্টো হবে, বেশিটা উপরে যাবে, মানে 100 উপরে যাবে, নিচে 95 আসবে। ব্যাপারটা বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। ব্যাস, এইটুকু যদি করতে পারো অ্যান্সার তুমি পেয়ে যাবে। প্রথমত করো কি না, এই যে 100, তার জন্য 2টি শূন্য কেটে দাও,
11 দিয়ে নিশ্চয়ই যাবে এটা, 11×5 = 55, থাকে 7 77, 11×7 = 77, 57 আসছে 19। ওকে, এটা এটা 19 দিয়ে কাটলে 5, এটা 19 দিয়ে কাটলে আমরা 3, 3 দিয়ে 12 কাটলে আমরা 4 পাই, 4 আর 5 20, 20-র সঙ্গে যদি 100 কেটে দাও তো 20 5, তো 5 আর 100 তার মানে 500 থাকছে। এভাবে এক লাইনে অনায়াসে করতে পারবে, অপশন এ উত্তর হবে। বোঝা গেল? হ্যাঁ সহজ ছিল। নেক্সট, একটি পাত্রে ডেটল জলের মিশ্রণে 40% ডেটল আছে, ওই পাত্রে আরও 5 লিটার ডেটল মেশালে ডেটল থাকবে 50%। তাহলে প্রথমে মিশ্রণে কত ছিল? দেখো, এর সরাসরি সূত্র আছে, যদি মুখস্থ করতে চাও তাহলে মুখস্থ করতে পারো, ঠিক আছে? এর সূত্র কি? এর সূত্র হচ্ছে y ইন্টু 100 - b ডিভাইডেড বাই a - b। যদি মুখস্থ করতে চাও, ওয়াই মানে কি? যেটা মেশানো হয়। কত মেশানো হচ্ছে? 5 লিটার। এ মানে কি? প্রথম পার্সেন্টেজ 40%, আর বি মানে কি? সেকেন্ড পার্সেন্টেজ 50%। দেখো, মান বসাও, তুমি অ্যান্সার পেয়ে যাবে। ওয়াইয়ের মান হচ্ছে 5 ইন্টু 100 - b 100 - 50 ডিভাইডেড বাই বি মাইনাস এ হবে, এটা বেশি থেকে কমটা বিয়োগ, ঠিক আছে? তো বি মাইনাস এ, বি মানে হচ্ছে 50 মাইনাস এ মানে হচ্ছে 40%। তাহলে আমরা কি পাই? আমরা পাই 5 ইন্টু উপরে 50, নিচে হচ্ছে তোমার 10, 10-এর সঙ্গে 50 কাটলে 5, তার মানে 25। প্রথমে মিশ্রণ ছিল 25 লিটার। বোঝা গেল? বলছি স্যার। ওর ফর্মুলা তোমাদের মাথায় থাকবে না, এটা হচ্ছে ব্যাপার। হ্যাঁ বলো। স্যার একটা ফর্মুলা স্যার করা যাবে? হ্যাঁ বলবো। বলো। বলছি 50 থেকে যদি 40 মাইনাস করি 10, 5 লিটার ইজিক্যাল টু 10%, মানে 10% ইজিক্যাল টু 5 লিটার, মানে 100% ইজিক্যাল টু 50 লিটার। তো এই 50 লিটার ডিটল আর 50 মানে 25 এখানে মানে মুখোমুখি হয়ে যাবে সেটা। তুমি বলতে চাইছো যে এই দুটির পার্থক্য হচ্ছে 10%, সেটা 10%। সেটা 5 লিটার। তো 10% ইজিক্যাল টু 5 লিটার। কিন্তু ব্যাপার হচ্ছে এ 40%, যেটা 40% এটা তো সেটার 50% নয়, এটা যেটার 40%। এবার বলছি যে বলো বলো বলো। বলো। 5% থাকলো, 25 লিটার ডিটল থাকলো আপনার। হুম, তার মানে এক লাইনে হয়ে গেল এটা হচ্ছে। বাহ, ঠিকই বলেছ। চলো আমরা চেষ্টা করি অন্যভাবে করার, ঠিক আছে? 40% ডেটল আছে, ওই পাত্রে আরও 5 লিটার। আচ্ছা বেশ, 40, ঠিক আছে। ধরো 40x হচ্ছে তোমার ডেটল আছে, ঠিক আছে? তার মানে সেই সাপেক্ষে 60x তোমার বাকিটা থাকবে, জল বা যা কিছু থাক না কেন। যদি এখানে আমি ডেটল 5 লিটার মিশিয়ে দিই তাহলে কি হবে? 50% হয়ে যাবে। 50% মানে সমান সমান, অর্ধেক অর্ধেক মানে তো সমান সমান। তো 1/1 আমি লিখতে পারি, সমান সমান, উপরটাও সমান নিচেরটাও সমান, বা দুটোই সমান, যাই বলো না কেন। তো এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে আমরা পাবো 40x বা 60xটা করি, 60x সমান সমান 40x প্লাস 5। 40x যদি এদিকে নিয়ে এসো তো 20x থাকে, 20x হচ্ছে 5, তো x এর ভ্যালু হবে 5/20, তার মানে 1/4। এইটা হচ্ছে x এর ভ্যালু। তাহলে আমি টোটাল কত হবে? টোটাল হবে 100x, কারণ একটা 40x একটা 60x, মানে টোটাল 100x ধরেছিলাম টোটালটা। তাহলে x এর মান হচ্ছে 1/4, তার মানে 25 এখানে পাচ্ছ। আর তুমি যেটা বলছো সেটা আমার ডাউট আসছে একটু, এটাই ব্যাপার, ঠিক আছে? বাকিটা কিছু না, মানে ডেটা মিলে যাচ্ছে। ভাই যেটা বললো ওটা একবার আমাদের। ও যেটা বলছে সেটা হচ্ছে কি বলতো, 40% আর এই 50% পার্থক্য কত? 10%। আর পার্থক্য কত? 5 লিটার বেশি মেশানো হয়েছে, মানে 5 লিটারের পার্থক্য। তো 10% যদি 5 লিটার হয় তাহলে 100% হবে 50 লিটার। এই 50 লিটার এবার 50% আছে, তাই বলছে। তো 50 করে দিয়েছে, 25 আসে, তাই তো বলতে চাইছো তুমি? ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি। কিন্তু আমি স্যাটিসফাইড না, কারণ এখানে প্রথমে পরিমাণ কত ছিল সেটা, কারণ এখন পরিমাণ তো মাত্র 30 হবে। প্রথমে যদি 25 থাকে তো এখন 30, এখন তো 50 নয়, 100% 50 বের হচ্ছে। তো
একটু ডাউটফুল, আমাকে ব্যাপারটা ভাবতে হবে, যদি সেরকম বুঝি তাহলে বলবো। আপাতত ওভাবে না করাটাই বেটার। আচ্ছা, যদি বলতো এখন পরিমাণ কত আছে, এখন পরিমাণ কত আছে, তাহলে কি করে বের করতাম বলো? ওই হিসেবে কি এখনটা বের হতো? একটু মুশকিল, ভাবতে হবে। চলো বেশ, ঠিক আছে। ফর্মুলাটা মনে রাখো, ফর্মুলাটা খুব বেশি কঠিন না, যদি তোমাদের মনে থাকে তো খুব ভালো কথা, ঠিক আছে। ওয়াই ইন্টু উপরে হবে কি 100 মাইনাস বি, আর নিচে হবে বি মাইনাস এ। ওয়াই মানে যেটা মেশানো হয়, এ মানে প্রথম পার্সেন্টেজ, বি মানে হচ্ছে সেকেন্ড পার্সেন্টেজ। অ্যান্সার চলে আসবে। চলো নেক্সট, একটা ইউনিভার্সাল, তো আমি ওর জন্যই করাই। একটি বর্গাকার মাঠের চারপাশে 2.5 মিটার চড়া একটি রাস্তা আছে। মাঠের দৈর্ঘ্য হলো 15 মিটার, তাহলে প্রতি বর্গ মিটার 225 টাকা হিসেবে কত খরচ হবে? তো একটা বর্গাকার মাঠ, এটা 15 মিটার যদি দৈর্ঘ্য হয়, তো বলো রাস্তা সহ বর্গাকারের সাইডের দৈর্ঘ্য কত হবে? এক সাইডের দৈর্ঘ্য কত হবে? এই যে এক সাইড, এর দৈর্ঘ্যটা কত হবে? এটা দৈর্ঘ্য হবে অ্যাকচুয়ালি 20। 5 যোগ হবে 20 হয়ে যাবে, আড়াই আড়াই 20 হয়ে যাবে, একদম ঠিক বলেছো। আড়াই আড়াই দুই দিকে বাড়বে, এদিকে আড়াই বেড়ে যাবে, এদিকে আড়াই বেড়ে যাবে, কারণ রাস্তাটা চওড়া 2.5 মিটারের। তো দুই দিকে আড়াই আড়াই হলে এটা 20 হয়। তাহলে বলো তো এই রাস্তা সহ টোটালটার ক্ষেত্রফল হচ্ছে 20 স্কোয়ার, আর শুধু ভেতরটার ক্ষেত্রফল হচ্ছে 15 স্কোয়ার। তাহলে বাদ দিলে আমি রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। তো 400 থেকে 225 নাকি, 225 বিয়োগ করলে কত হয়? 175। তাহলে রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 175 মিটার স্কোয়ার। প্রতি বর্গ মিটার 225 টাকা খরচ হয়। তো এক বর্গ মিটারে 225, 175 বর্গ মিটারে 225 দিয়ে গুণ করলে তো পেয়ে যাই। চলো, এই 5 5 গুণ করলে 5 হয়, লাস্টে 5 একটাই আছে, সেটা হচ্ছে 39,375। একটাতে আছে লাস্টে 5, অ্যান্সার হবে এটা। ক্লিয়ার সবার? স্যার। কোনো মূলধন 3 বছরে সব বৃদ্ধিমূল হচ্ছে 6,325, আর 4.5 বছরে হচ্ছে এটা। তাহলে সুদের হার কত? তো আমরা সকলেই জানি যে 3 বছর আর 4.5 বছর বলেছে, এই দুটি বিয়োগ করলে আমরা 1.5 বছর পাই। 1.5 বছরে আমি যদি এই সুদ আসল আর এই সুদ আসল বিয়োগ করি, তাহলে শুধু সুদটা পাই, ঠিক আছে। সময়ের পার্থক্য যেটা হবে 1.5 বছর, সেটাতে শুধু সুদ কত হবে না, ওই দুটি গুণ করলে যেটা হয়, ওই দুটি বিয়োগ করলে যেটা হয়। এই দুটি বিয়োগ করলে কত হবে বলো তো? 6,325 আর 412 টাকা 50 পয়সা। 412.5 টাকা, এটা 1.5 বছরের সুদ। আচ্ছা, 3 বছরে কত হবে? আমি যদি দ্বিগুণ করে দিই, তার মানে 825 টাকা, এটা 3 বছরের সুদ। 3 বছরে তো সুদ আসলে আমার জানা আছে, 3 বছরের সুদ আসল হচ্ছে 6,325, আর 3 বছরের সুদটা পেলাম 825। বিয়োগ করে দাও, কত হবে? 5,500, তাই তো? 5,500 টাকা। ওকে, তাহলে আমার কাছে আসল আছে, সুদ আছে, সময় আছে, তিনটি আছে। সুদের হার বের করব। সুদের হার বের করার নিয়ম কি? সুদ মানে 825 ইন্টু 100, নিচে কি হবে? আসল ইন্টু সময়। আমি 3 বছরের সুদ দিয়ে বের করছি, হ্যাঁ, 1 বছরের সুদ দেওয়া দরকার, 3 বছরের দিয়েই বের করছি। চলো, এই দুটি শূন্য কেটে দাও। 5 দিয়ে কাটলে এটা 11, এটা 5 দিয়ে কাটলে 5 1 5, 3 থেকে 32, 5 6 30, 2 25, 5 5 25, 165 মানে 11 দিয়ে কাটলে আমি 15 পাবো, আর 15কে 3 দিয়ে ভাগ করলে শেষ পর্যন্ত আমরা 5% পাবো। এটা হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন বি। কারণ মাইক্রোফোন, হ্যাঁ বলো। স্যার ওই 3 বছর 5 বুঝলাম না, একটু বুঝিয়ে দেবেন স্যার? কোনটা বলো আরেকবার, কোনটা বুঝতে পারলে না বলো। লিখলেন না 1.5 সমান 1.5 সমান 412.5। হ্যাঁ, এটা বুঝতে পারছো না? এটা একটু আরেকবার এইটা বোঝান না বুঝতে স্যার, পারছো না? একটু জাস্ট। এই দেখো 4.5 বছরে এটা সুদ আসল, আমি কি করি এইভাবে তো লেখে, 4.5 বছরে সুদ আসল হচ্ছে 6,737.5, আর 3 বছরের সুদ আসল বলা আছে 6,325। যদি তুমি বিয়োগ করো তাহলে কি পাবে? 1.5 বছর পাবে, আর এটা বিয়োগ করলে তুমি ওই 412.5 পাবে, ও হ্যাঁ কি না? বুঝেছো এবার? আচ্ছা স্যার, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ স্যার। স্যার এই 825টা কোথা থেকে পেলেন একটু বলবেন? 1.5 বছরের দ্বিগুণ হচ্ছে 3 বছর, 1.5 বছরের দ্বিগুণ 3 বছর, তো 412.5 এর দ্বিগুণ হচ্ছে 825। আচ্ছা,
ঠিক আছে। ঠিক? আমাকে লিখে লিখেই করাতে হবে মনে হচ্ছে। কি ব্যাপার, আমার কথার দিকে একটু ধ্যান দিও, ঠিক বুঝলে? একটু কথার দিকে ধ্যান দেবে। চলো নেক্সট, একটি তারকে বাঁকিয়ে একটি বর্গক্ষেত্র তৈরি করলে ক্ষেত্রফল হয় 1936 বর্গসেমি। ওই তার দিয়ে একটা বৃত্ত তৈরি করলে তার ক্ষেত্রফল কত? প্রথমত একটা বর্গক্ষেত্র যদি আমরা তৈরি করি কোনো একটা তারকে বাঁকিয়ে, তো ক্ষেত্রফল পাচ্ছি কত? 1936। আচ্ছা, বর্গক্ষেত্রের বাহু বের করার নিয়ম কি? বাহু বের করার নিয়ম হচ্ছে যদি আমরা রুট ক্ষেত্রফলকে রুট করে দিই, 1936 একে যদি রুট করে দিই তাহলে আমরা বাহু পাই। বাহু কত হবে এখানে? 8 আর 64, 44 স্যার। 4 কিংবা 6 হবে আমাদের এককের অঙ্ক। 19 4 4 16, ওকে, তার মানে 44 কিংবা 46 হবে। 19 4 4 16, 44 হবে, 44, ঠিক আছে। 44 হচ্ছে, এটা যদি তোমরা বর্গমূল করো 44 পাবে। তার মানে এটার এক একটা বাহু হচ্ছে তোমার 44। আচ্ছা, বাহু যদি 44 হয় তো বলো তো পরিসীমা কত হবে? কারণ তারটা মানে তো পরিসীমা, তারের দৈর্ঘ্য যেটা সেটাই তো পরিসীমা। পরিসীমা কত হবে? তো আমরা জানি 4 ইন্টু বাহু, বাহুকে 4 দিয়ে 176। বাহুকে 4 দিয়ে গুণ করলে আমরা পরিসীমা পাই। তো এটাই যদি পরিসীমা হয় বর্গক্ষেত্রের, তাহলে এটাই কিন্তু সে বৃত্তের পরিসীমা হবে। কারণ তারের দৈর্ঘ্য তো সেম, ওই তারটাকে বেঁকিয়ে আমি বর্গক্ষেত্র করছি, আবার ওই তারটাকে বেঁকিয়ে আমি বৃত্ত তৈরি করছি। মানে এরও পরিসীমা, পরিসীমা বলতে পরিধি বলি যেটা আমরা বৃত্তের ক্ষেত্রে, এরও পরিধি হবে এটা 4 ইন্টু 44, ঠিক? আচ্ছা, এটা যদি পরিধি হয় তাহলে এখান থেকে আমরা ব্যাসার্ধ পেয়ে যাই খুব ইজিলি। দেখো, বৃত্তের ব্যাসার্ধের ফর্মুলা কি? 2πr, এটা হচ্ছে পরিধি। তো এই পরিধিতে দেওয়া আছে 4 ইন্টু 44, এটা দেওয়া আছে। তাহলে আর এর ভ্যালু কি হবে? আর এর ভ্যালু হবে 4 ইন্টু 44 ডিভাইডেড বাই 2π। আচ্ছা, 2π মানে কি? 2π মানে হচ্ছে 44/7। 2π মানে হচ্ছে 44/7। তো এখানে নিচে 44/7টা উপরে চলে যায়, ভগ্নাংশ নিচে থাকলে উপরে চলে যায়, নিচে ভাগ না করে গুণ করলে উল্টে যায়। তো 44 44 কাটবে, 4 7 28, এটা হবে আমাদের রেডিয়াস বা তোমার কি বলে ব্যাসার্ধ। ব্যাসার্ধ হচ্ছে 28। এবার বলো, ব্যাসার্ধ যদি 28 হয় তাহলে ক্ষেত্রফল কি হবে? বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা কি? পাই আর স্কোয়ার। পাই মানে হচ্ছে 22/7, আর আর স্কোয়ার মানে 28 ইন্টু 28, 2 বার। কাটাকাটি করো, এই 22-এর সঙ্গে 28 কাটলে 4, 7 দিয়ে কাটলে 4 পাই। 4 আর 32, 2 2 2 4, শেষে 4 থাকবে। আচ্ছা, সবে 4 আছে, গুণ করে কত হচ্ছে বলো তো? 22 28 আর 4, 24 64। 24 64। তো এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। অ্যান্সার হবে অপশন এ। বোঝা গেল? আমি স্টেপ বাই স্টেপ করছি, কিন্তু হ্যাঁ স্যার। না বোঝার কারণ নেই। 280 জন কর্মী নিয়োগ করে একটি একটি 5 কিমি রাস্তা 100 দিনে শেষ করতে হবে। 80 দিন পর দেখা গেল যে 3.5 কিমি রাস্তা তৈরি হয়েছে, আরও কতজন লোক নিযুক্ত করলে কাজটি সময় মতো শেষ হবে। আচ্ছা, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে তোমাকে প্রথমে দেখতে হয় যে কোনটা চেয়েছে বা কি বের করতে বলেছে। বলো, কি বের করতে বলেছে? কতজন লোক, তাই না? তাহলে এখন কতজন লোক আছে সেটা দেখো। 280 জন, তো আমরা লিখবো 280 ইন্টু, এবার কি হয়েছে, ব্যাপার হচ্ছে দিন একটা সময়ের রয়েছে আর একটা হচ্ছে রাস্তা রয়েছে। তো আমার দুটো জিনিস রয়েছে, আমরা দুটো দাগ দিলাম। এবার বলো, 100 দিনে শেষ করতে হবে, 80 দিন কাজ হয়েছে। 80 দিন কাজ হয়েছে, তাহলে আর কতদিন কাজ পড়ে থাকে? 20 দিন, কারণ সময় মতো কাজ শেষ করতে হবে। তাহলে এই 80 দিন কাজ হয়েছে আর 20 দিন কাজ বাকি আছে, কোনটা উপরে দেব? দেখি কার দিমাগ চলছে, দেখি। কারোর দিমাগ চলছে না। আচ্ছা, বের করতে বলেছে লোক। তো বলো তো, এখন যদি 20 দিন সময় থাকে তাহলে লোক বেশি লাগবে না কম লাগবে? লোক বেশি লাগবে স্যার। বেশি লাগবে। সময় কম হলে লোক বেশি লাগে, তো বেশিটা উপরে দেবো, নিচে কম দিলাম। এবার রাস্তার ক্ষেত্রে খেয়াল করো, 3.5 কিলোমিটার রাস্তা হয়ে গিয়েছে, তাহলে বাকি থাকে কত? আর 1.5 কিলোমিটার রাস্তা।
তাহলে রাস্তা এখন কম, তাহলে লোক বেশি লাগবে না কম লাগবে? লোক বেশি লাগবে না কম লাগবে গো? কম লাগবে। কম লাগবে। এখন রাস্তা কম, রাস্তা লোক কম লাগবে, তাই কমটা উপরে দেবো বাস। এইটুকু করলেই আমরা টোটাল কত লোক লাগে পেয়ে যাবো। দশমিক প্রথমে তো উঠে যাবে, ঠিক আছে? দশমিক তুলে দাও, 5 দিয়ে কাটলে এটা 3, 5 দিয়ে কাটলে এটা 7, 7 দিয়ে তুমি এটা কেটে দাও 40, 20 দিয়ে 40 কেটে দাও 2 পাবে। তো 3 8 24, 24 2 48, তার মানে 480 জন লোক দরকার। কিন্তু এটা তো আমাদের অ্যান্সার নয়। এ কারণে নয়, কারণ এখন বলেছে আরও কতজন লোক নিয়োগ করবে। আমার টোটাল 480 লাগবে, অলরেডি 280 আছে, তাহলে আমার আর কত লোক নিয়োগ করতে হবে? আর মাত্র 200 লোক নিয়োগ করতে হবে। অ্যান্সার হবে কত? অপশন ডি। বোঝা গেল? হ্যাঁ স্যার। এইটা না আমি একটু অন্য নিয়মে করি, তো সেই জন্য এইভাবে একটু অসুবিধা হয়। কী নিয়মে করো তুমি? M1 D1 W1 করে? হ্যাঁ স্যার, ওইটা মানে যাই থাকুক, ওই যে আউটপুট বেরাবে যেটা মানে ওয়ার্ক যেটা, ওইটা নিচে দেবা ডাব্লুটা, ওইভাবে সমীকরণে সাজিয়ে নিলে কি হয়ে যায়, মানে যতই যা থাক সব উপরে, আউটপুট যেটা বেরাবে ডাব্লুটা নিচে থাকবে। বুঝতে পেরেছি। এখানে যেমন কর্মী 5 কিমি, 5টা নিচে হবে এদিকে, আর উপরে ওই 280 ইন্টু 100 ইজিক্যাল টু, এদিকে আপনার যেটা মানে বার করতে পারো এই ধরে নিই, বাকি 20 উপরে আর নিচে ডেটটা মানে ওয়ার্কটা নিচে একদম ক্যালকুলেশন। একদম একদম ওটা বেশি মাথা লাগে। ঠিক আছে, যদি ওটা তোমার অভ্যেসের মধ্যে থাকে তো অবশ্যই ওইভাবে করবে, ঠিক আছে? আচ্ছা, একটা কাঠবিড়াল প্রতি মিনিটে 3 মিটার বেগে চড়তে পারে, আর প্রতি 3 মিটার চড়ার পর পরের মিনিটে 2 মিটার পিছলে নেমে যায়, কত সময়ে? 60 মিটার। আচ্ছা, এই ধরনের অঙ্ক আমরা কীভাবে করি? এই ধরনের অঙ্কের ক্ষেত্রে 1 মিনিট আমরা রিজার্ভ করে নিই। 1 মিনিটে 3 মিটার উঠতে পারে, এটা রিজার্ভ থাকে, ঠিক আছে? ওঠার ব্যাপারটা রিজার্ভ থেকে গেল। বাকি তাহলে কত থাকে? বাকি আছে আমার কাছে 57 মিটার। টোটাল তো 60 মিটার, তার মধ্যে 3 মিটার তো আমি 1 মিনিট ধরে নিয়েছি, 3 মিটার উঠতে পারে। এই বাকি থাকছে 57 মিটার, এইটা ওঠানামাতে কত সময় লাগছে আমাকে বের করতে হয়। দেখো, প্রথম মিনিটে 3 চড়তে পারে আর পরের মিনিটে 2 নেমে যায়, তাহলে টোটাল 2 মিনিট গেল, হ্যাঁ কি না? টোটাল 2 মিনিট। 1 মিনিট উঠতে পারলো, দ্বিতীয় মিনিটে নামছে, টোটাল 2 মিনিটে 1 উঠতে পারবে, এটা বিয়োগ করলে 1 পাচ্ছি আমরা। 3 উঠছে, 2 নামছে, তো 1 উঠছে অ্যাকচুয়ালি। তাহলে 57 মিটার যদি উঠতে চাই, তাহলে এদিকে কত গুণ করলে 57 হবে? 1-এর সঙ্গে 57 গুণ করলে 57 হবে। এ পক্ষেও আমরা 57 গুণ করে দেবো, দুই পক্ষে। তাহলে হবে কি 57 2 114 মিনিট, আর উঠলো কত? 57। তো এটা তো উঠে গেল, আর 3 মিটার বাকি আছে, 3 মিটার তো এখানে উঠবে, তো এখানে যোগ করে দাও, এদিকে 114 মিনিট আর এদিকে 57 উঠবে। টোটাল লাগবে কত? এদিকে 115 মিনিট লাগবে, আর 60 উঠে যাবে। লাস্ট যে মিনিট সেটা তো 3 উঠবে, সেটা তো নামার কোনো গল্প নেই, শীর্ষে উঠে যাবে, নামার কোনো গল্প নেই। তো 1 মিনিট সবসময় কেটে নেবে, ঠিক আছে? বাকিটা উঠতে কত সময় লাগছে বের করলে অ্যান্সার পেয়ে যাবে। ক্লিয়ার? তো 115 হবে সঠিক উত্তর। এটাও রিপিট আসছে স্যার, আগে দিয়েছিলেন ওই বাঁদরেরটা। ঠিক আছে। আরে বাবা, কি হবে দ্বিতীয়, কি বলো তো, প্রিভিয়াস ইয়ারই তো রিপিট করে, হুবহু কোশ্চেন রিপিট করে দেয়। আমি টাইপ রিপিট করেছি তো কি হয়েছে? ঠিক আছে। আচ্ছা, এটা বলো তো, 10টি বইয়ের গড় মূল্য হচ্ছে 12 টাকা, এদের মধ্যে 8টি বইয়ের গড় মূল্য হচ্ছে এটা, তাহলে বাকিদের বইয়ের দাম একটি অপরটি থেকে 60% বেশি, তাহলে ওই বইটির দামের, আচ্ছা, একটি থেকে 60% বেশি, 60% 4/3 4/3, এটা 60% ঘটে কি আদৌ? 4/3 মানে 14 টাকা হওয়া উচিত ছিল, এটা আদৌ হবে না। 9 3 ভাগ 12 টাকা হওয়া উচিত ছিল, এটাও হবে না। 12 14, 12 60%, 9 12 9 21, এটাও হবে না। একটাই আছে 60%, এক অপশন ডি উত্তর, ঠিক আছে? এটাই 60% হয়ে আছে দেখতে পাচ্ছি, বাকি একটাও 60% নেই। আচ্ছা বেশ, 10টি বইয়ের গড় মূল্য হচ্ছে 12 টাকা, তাহলে টোটাল দাম কত হবে 10টি বইয়ের? 10টি বইয়ের টোটাল দাম হবে 12 × 10, অর্থাৎ 120 টাকা। 8টি বইয়ের গড় বলা আছে, তো 8 ইন্টু কত? 11.75, 8 11 88,
আর 8 বার 75 পয়সা মানে হচ্ছে তোমার 6 টাকা। তো 88 আর 6 94। ঠিক আছে, তো আমরা যদি 10টি বই থেকে 8টি বই বিয়োগ করে দিই তাহলে 2টি বই পড়ে থাকে। ঠিক আছে, ধরো এক্স ওয়াই, দুটি বই ধরে নাও এক্স ওয়াই, এই দুটির দাম কত পড়ে থাকবে? 26 টাকা। ঠিক আছে, 26 টাকা। একটা অপরটা থেকে 60% বেশি, মানে একটা যদি 100 হয় তো আর একটা হবে 160, মানে অনুপাত হবে 5:6, তাই না? 5:8, 5:8 এটা অনুপাত হবে। একটা 13 ভাগের মধ্যে 5 ভাগ, একটা 13 ভাগের মধ্যে 8 ভাগ। তাহলে প্রথমটার দাম হবে 13 ভাগের মধ্যে 5 ভাগ, তাহলে 26 টাকার মধ্যে কত কাটলে হচ্ছে 10 টাকা। দ্বিতীয়টা 8 ভাগ হচ্ছে 13 ভাগের মধ্যে 8 ভাগ, তাহলে 26 টাকার মধ্যে কত কাটাকাটি করলে হচ্ছে 16 টাকা। তো একটা 10 টাকা আর একটা 16 টাকা। অ্যান্সার হবে অপশন ডি। ক্লিয়ার? স্যার 5:8টা হলো ওই মানে 60% বেশি বলে তাই বলো আরেকবার কোনটা হলো? ওই বইটির দাম 60% বেশি বলে তাই ওই 100 আর ওটা 160, হ্যাঁ তাই হ্যাঁ হ্যাঁ 5:8 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম। ও দুজনে অনুপাত ধরেছে এটা। ঠিক আছে, ওটাকে ছোট করে নিয়েছি। বেশ, ঠিক আছে, কারো কোনো ডাউট নাই তো? না স্যার ঠিক আছে। 100 সেমির 1 ভাগকে 1 কিলোমিটার ভগ্নাংশে প্রকাশ করা হলে মান কত হবে? আচ্ছা, 100 সেমির 1 ভাগ মানে কত? 100 সেমির 1 ভাগকে বলতে পারি 1-এর 100 সেমি, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। আচ্ছা, কিলোমিটার করতে গেলে ভাগ হয়, তাই না? কিলোমিটার করতে গেলে ভাগ হয়, তো কত দিয়ে ভাগ হবে? একের পর যদি 3টি শূন্য দাও তাহলে 1000 মিটার হচ্ছে, আরও 2টি শূন্য। ওকে, ওহো, পুরোটাকে ভাগ করতে হবে গো, সরি। টোটালটা সেমি করলেও তো ভালো আছে হুম, স্যার। কিলোমিটারের 1 ভগ্নাংশ কিলোমিটার প্রশ্ন। 100 সেমির 1 ভাগ, এটা তো এটা সেমি, ঠিক আছে, এই পুরোটা সেমি। একে যদি ভাগ করি আমরা 1-এর পর 5টি শূন্য দিয়ে, তাই তো, তবে তো কিলোমিটার হবে, হ্যাঁ কি না? ঠিক আছে, তো ব্যাপার হচ্ছে উপরটা অলরেডি 0.01, তাকে যদি তুমি এটা দিয়ে ভাগ করো 1-এর পর 5টি শূন্য দিয়ে, তার মানে 7টির আগে দশমিক আসবে। 6টি শূন্য তারপর 1, অপশন এ হবে উত্তর। এটা আমি ভুল উত্তর দিয়েছি না? সি দিয়েছিলাম না? হ্যাঁ স্যার সে দিয়েছিলেন। হুম, ভুল দিয়েছি। আচ্ছা, ব্যাপারটা বুঝলে কিনা বলো, ব্যাপারটা বুঝলে কিনা বলো। না স্যার, এটা বুঝতে পারলাম না, এটা একটু বলুন। 100 সেমির 1 ভাগ, স্যার 100 সেমির 1 ভাগ তো 1 সেমি গো। আর তাহলে 200 সেমির 1 ভাগ কত হবে? 100 এটা তো অসুবিধা হয়েছিল, আমি বুঝতে পেরেছি তোমাদের ভাষা বুঝতে অসুবিধা হয়েছে। 100 সেমির 1 ভাগ 1 সেমি তো নয়, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিকই আছে, ভাষাটা বুঝতে বুঝতে পেরেছো? তাহলে 200 সেমির 1 ভাগ তো 1 হতে পারে। এটা তো বলেনি যে 100 সেমির 100 ভাগের 1 ভাগ, তা তো বলা হয়নি। হ্যাঁ হ্যাঁ 100 সেমির 1 ভাগ মানে 100-র উপরে 1 হবে, সে যাই হোক না কেন, সে মানটা যা খুশি হতে পারে। 100 সেমির 1 ভাগ, তো যার উপরে বলবে 100-র উপরে 1 থাকবে, ওটা পুরোটা সেমি। এবার তাকে কিলোমিটারে প্রকাশ করতে গেলে ভাগ করতে হবে 1-এর পর 5টি শূন্য দিয়ে। তো এটা অ্যান্সার হবে, ঠিক আছে? আমি ভুল উত্তর দিয়েছিলাম তোমাদেরকে। চলো নেক্সট। একজন দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিককে 5,750 টাকার বিনিময়ে কয়েকদিনের জন্য নিযুক্ত করা হলো, কিন্তু কিছুদিনের জন্য অনুপস্থিত থাকার জন্য 5,000 টাকা দেওয়া হলো। তার সর্বোচ্চ দৈনিক মজুরি কত টাকা হতে পারে? দেখো, ব্যাপারটা এখানে এটা করতে চেয়েছে যে এমন একটা সংখ্যা হবে দৈনিক মজুরি যাতে কম বেশি অনুপস্থিত থাকলেও মানে টাকাটা রাউন্ড ফিগারে আসে, তাই না? টাকাটা রাউন্ড ফিগার আসে। আর সর্বোচ্চ দৈনিক মজুরি চেয়েছে, মানে অ্যাকচুয়ালি গসাগু বের করতে বলেছে তোমাদেরকে। গসাগু এই 5,750 টাকা আর 5,000 টাকা, এমন একটা সংখ্যা বলো, যেন বড় সংখ্যা বলো
যেন এই দুটিকেই ভাগ করা যায়। ব্যাপারটা বুঝতে পারছো? 250। 250, ওকে। তো প্রথমত দুটিকেই তো 10 দিয়ে ভাগ করা যাবে অনায়াসে, 575 আসবে আর 500 আসবে। এরপর 5 দিয়ে যাই, 5 এক 5, 5 এক 5, 5 5 25, 5 দিয়ে দিলে এটা 100। এরপর আবার 5 দিয়ে দাও, এটা 23, এটা 20, আর যায় না। তো এইদিকে হবে 5 5 25 আর 10, 250 টাকা। দেখো 250 টাকা হচ্ছে সর্ব। এর থেকে তুমি যদি বড় যতই নাও না কেন, তুমি এই দুটিকে মেলাতে পারবে না, এই দুটিকে মেলাতে পারবে না, তাই না? 5750 টাকার বিনিময়ে 5000 টাকা পাচ্ছে, কিছুদিন অনুপস্থিত ছিল, 5000 টাকা পাচ্ছে। এর থেকে যদি বড় যে কোনো সংখ্যা যদি নাও, তাহলে আর মেলানো সম্ভব না। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? হ্যাঁ এর থেকে কম হতে পারে, 5 টাকা বেতন হতে পারে, 50 টাকা বেতন হতে পারে, 25 টাকা হতে পারে, মেলানো সম্ভব, তাই না? 50 টাকা হতে পারে, মেলানো সম্ভব। কিন্তু এর 250 থেকে বেশি মেলানো সম্ভব হবে না তখন। বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ যেমন বলি, যেমন ধরো 30 টাকা বেতন পাওয়ার কথা, কিন্তু কিছুদিন উপস্থিত ছিল, 20 টাকা পেয়েছে, 20 টাকা পেয়েছে। তো আমি এর বেতন 5 টাকা করে হতে পারে, ধরো 5 টাকা করে বেতন, 6 দিন উপস্থিত থাকার কথা, কিন্তু সে 4 দিন উপস্থিত ছিল, 20 টাকা পেয়েছে, 5 টাকা করে। কিন্তু এটাই শেষ নয়, 10 টাকাও বেতন হতে পারে। 10 টাকা বেতন 3 দিনে 30 টাকা পেত, কিন্তু 2 দিন ছিল, 20 টাকা পেয়েছে। কিন্তু 10-এর বেশি আর তুমি করতে পারবে না। 10 টাকা সর্বোচ্চ বেতন হতে পারে, তার বেশি আর হবে না। তখন আর তুমি মেলাতে পারবে না, দিন আর সময় মেলাতে পারবে না। ব্যাপারটা বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তার মানে গসাগু বের করতে বলেছে, অ্যাকচুয়ালি যেটা ওরা বলতে চেয়েছে, জাস্ট গসাগু বের করবে, অ্যান্সার চলে আসবে। নেক্সট, এত সেমি এত সেমি এত সেমি এত সেমি 4টি ধাতব দণ্ড সর্বাধিক সমান রূপে কেটে কতগুলি দণ্ড পাওয়া যাবে। এটা তোমাদেরকে আমি বারবার বলেছিলাম, এই ধরনের অঙ্ক যদি থাকে তো কি করতে হয়, গসাগু বের করতে হয়, তাই না? শেষে যেগুলো পড়ে থাকবে সেগুলো যোগ। 78, 104, 117 আর 169। 13 দিয়ে যাই, দেখতে পাচ্ছি, আমি বুঝতে পারছি। 13 6 78, 13 8 104, 13 9 117 আর 13 13 169। আর ভাগ যায় না সবগুলোকে, তাই না? হ্যাঁ স্যার। তাহলে কতগুলো টুকরো পাবো? এই নিচের গুলো তুমি যদি যোগ করে দাও, এটা টুকরো হয়ে যাবে। এগুলো যোগ করলে কত হচ্ছে? 36। এটা হবে অ্যান্সার। কারণ 78 যে দৈর্ঘ্য, 13 দিয়ে ভাগ করো, 6টি সমান মাপের পাবে। 104 দৈর্ঘ্য, 13 মিটার করে যদি কেটে নাও, 13 সেমি করে কেটে নিলে 8টি টুকরো পাবে। 117 যদি হয় 9টি টুকরো হবে। আর যদি 169 দৈর্ঘ্য হয়, তো 13 13 করে কাটলে 13টি তোমার টুকরো পাবে। তো এই সবগুলো টুকরো যোগ করলে আমাদের অ্যান্সার চলে আসে। চলো নেক্সট। কোন একটি কাজ এ বি একত্রে 8 দিনে, বিসি 12 দিনে, এবিসি 6 দিনে, তাহলে এসি কত দিনে? দেখো এখানে এবিসি একসঙ্গে বলা আছে, এটা ইম্পর্টেন্ট। এ বি আর সি এই তিনজনে বলা আছে 6। আমি যদি এ বিটা নিই, শুধু এ আর বি, এরা করতে পারে 8। তোমাদের সূত্র কি জানা আছে? দুজনে বলা আছে, ধরো এ বি একজন, এ বি একজন ধরে নাও, তাহলে দুজন বলা আছে, একজন বলা আছে, আর একজন সি বলা নেই। তো সি বের করার নিয়ম হচ্ছে 6 আর 8 উপরে গুণ, নিচে বিয়োগ, তার মানে হচ্ছে 24। সি 24 দিনে করতে পারে। আবার এই এবিসি 6 দিনে, দেখো আবার লিখি, এবিসি বলা আছে 6 দিনে, আর একটা বিসি বলা আছে, বিসি কত বলা আছে? 12। তো বিসিকে যদি আমরা একজন ধরি, তাহলে এ বিসি আর এরা করে 6 দিনে, বিসি করে 12 দিনে, তাহলে এ করবে কত দিনে? একই নিয়ম, 6 আর 12 উপরে গুণ হবে, নিচে 6 আর 12 বিয়োগফল, তার মানে 12 দিনে। এবার আমরা এ পেয়েছি 12, সি পেয়েছি 24, এসি একসঙ্গে কত দিনে করবে? নিয়ম কি? উপরে গুণ নিচে যোগ। তো 12 আর 24 উপরে গুণ, নিচে যোগ, কাটলে হচ্ছে কত? 8 দিন। অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার? দুই অঙ্ক বিশিষ্ট, আচ্ছা এই ধরনের অঙ্ক থাকলে অপশন ধরে করবে, অন্য কিছু দেখার দরকার নেই। এই ধরনের অঙ্ক থাকলে অপশন ধরে করাটা বেটার। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক হল অঙ্ক 3,
অঙ্কদ্বয়ের সমষ্টি মূল সংখ্যার 1/7 অংশ সংখ্যাটি কত? 1/7 অংশ মানে মূল সংখ্যাকে 7 দিয়ে ভাগ করা যায়। 1/7 মানে কি? 7 দিয়ে ভাগ করা যায়। অপশনে একটাই আছে 7 দিয়ে ভাগ করা, 63। ওটাই আমাদের অ্যান্সার হবে, কারণ একক ঘরের অঙ্ক তো 3, তো সবে একক ঘরের অঙ্ক 3 আছে, তাহলে যেটা 7 দিয়ে ভাগ করা যাবে সেটা হবে অ্যান্সার। দেখো 63 ধরে করো, এটা এককের অঙ্ক 3 মানে প্রথম শর্ত ঠিক আছে। দ্বিতীয়টা বলেছে অঙ্কদ্বয়ের সমষ্টি মূল সংখ্যার 7 ভাগের 1 ভাগ। তো অঙ্কদ্বয়ের সমষ্টি কত? 6 আর 3 যোগ করলে কত হয়? 9। এটা কি এটার 7 ভাগের 1 ভাগ? দেখো 63-র 7 ভাগের 1 ভাগ কত? 7 ভাগের 1 ভাগ হচ্ছে 9, তাই না? মূল সংখ্যার 7 ভাগের 1 ভাগ, যোগফলটা। বোঝা গেল? হ্যাঁ স্যার। চলো নেক্সট। কোনো সংখ্যা ও 20-র সমষ্টি সেই সংখ্যার অনন্যকের 69 গুণের সমান, সংখ্যাটি কত? ওহ, আচ্ছা, এই ধরনের অঙ্কও তুমি অপশন ধরে করতে পারো খুব ইজিলি। কোনো সংখ্যা ও 20-র সমষ্টি, যদি আমি সংখ্যাটা যদি এটা হয় 2.5 হয়, তো 20-র সঙ্গে করলে কত হবে? 22.5 হবে। এটা কি বলেছে না সংখ্যার অনন্যকের 69 গুণ, তো এটার অনন্যক হচ্ছে 1/2.5, এর 69 গুণ 69 গুণ করলে কি 22.5 আসবে? আমার তো মনে হচ্ছে না যে 22.5 আসবে, তাই না? এটা তো মাত্র 2.5, ভাগ করলে অনেক বেশি হয়। 69 মানে 70 কাছাকাছি, প্রায় তোমার 30-এর কাছাকাছি অ্যান্সার আসবে, তো এটা হবে না। 3 ধরে করো। সংখ্যা আর 3-এর 20 সমষ্টি কত হবে? 3 যদি হয় আর 20 সমষ্টি হচ্ছে 23। এটা কি অনন্যকের 69 গুণ, অনন্যক মানে 1/3, এর 69 গুণ করে দাও, 23 আসছে এখানেও। তাহলে সংখ্যাটার সঙ্গে 20 যোগ আর সংখ্যাটির অনন্যকের সঙ্গে 69 গুণ একই জিনিস। বোঝা গেল? স্যার এখানে অনন্যকের 1/3 আসবে কি করে? 23টা 23 অনন্যক, 23-এর অনন্যক নয়, সংখ্যাটির অনন্যক। স্যার এই অনন্য শব্দটার মানে একটু বলে দেন। অনন্যক মানে যদি সংখ্যা, কোনো সংখ্যা যদি a হয় তো এর অনন্যক হবে 1/a। বুঝতে পারলে না? মানে উল্টো, তাই তো স্যার? উল্টো নয়, একের নিচে চলে আসবে। স্যার একের নিচে 3টা কি করে আসবে স্যার? এটা 23 ও 3 ধরে করেছেন তো? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ 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 3 ধরে করতেন, ঠিক আছে। সংখ্যাটির অনন্যক বলেছে, 3-এর অনন্যক। অনন্যক মানে হচ্ছে একের নিচে চলে আসে। যেমন অনেক সময় ভগ্নাংশ থাকতে পারে 2/3, এই 2/3-এর অনন্যক 3-এর 2 হয়, কিন্তু অ্যাকচুয়ালি এটা নয়। 2/3-এর অনন্যক হচ্ছে 1/2/3, আর 1/2/3 মানেই হচ্ছে 3-এর 2, উল্টে যায়, তাই নয় কি? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এবার ঠিক আছে। ওকে, চলো নেক্সট। আচ্ছা, দুটি সংখ্যা ও একটি সংখ্যার বর্গ অপরটির বর্গের 8 গুণের থেকে 224 ছোট, যদি মূল সংখ্যাটির দুটির অনুপাত এটা হয়, তাহলে সংখ্যা দুটি কত? আচ্ছা, আমাকে তো অনুপাত দিয়েই দিয়েছে, তো একটা 3x, একটা 3x ধরো, একটা 4x। এর বলেছে একটি সংখ্যার বর্গ অপরটির বর্গের 8 গুণের থেকে এত ছোট। আচ্ছা, কোনটা বেশি কোনটা কম, এটা একটু প্রবলেম, ঠিক আছে? চলো আমি ধরে নিচ্ছি 3xটা খুব মুশকিল, জানি না উত্তর আসবে কিনা। 3xটাই ধরছি, ঠিক আছে, বড়। তাহলে 3x-এর বর্গ করে দিলে আমরা 9x² পাই। এটা কি বলেছে? অপর সংখ্যাটির বর্গের 8 গুণ, তো এটার বর্গ করলে কত হবে? না, তাহলে এটাই বড়, তো এটাই তো বড় হচ্ছে না। হ্যাঁ ঠিকই আছে, চলো এটা করে আগে, ঠিক আছে? এটা অপর সংখ্যাটা আমি আগে লিখছি, অপর সংখ্যার বর্গের 8 গুণের থেকে, তো এটার বর্গ করলে আমরা পাই 16x²। 8 গুণ তো 8 গুণ করে দিলাম, আর এটার বর্গ করলে হচ্ছে 9x²। এই দুটির মধ্যে পার্থক্য বলা আছে 224, তাই না? এটা ছোট বলেছে, এটা 224 ছোট হবে এটার থেকে, হ্যাঁ কি না? এটাই তো বলতে চেয়েছে প্রশ্নে। একটি সংখ্যার বর্গ মানে এইটা করলাম 3x এর বর্গ, এটা কি না অপর সংখ্যাটির বর্গের 8 গুণ, তার থেকে 224 কম আছে, তো দুজনের মধ্যে পার্থক্য আর কি 224,
এটাই বলতে চেয়েছে। তো চলো এখান থেকে তুমি এক্সের ভ্যালু বের করো। যদি উল্টো হয় তাহলে আমরা উল্টো করবো, হ্যাঁ, 3x এর সঙ্গে 8 গুণ করবো। যদি না আসে দেখাই যাক আসছে কিনা। ওকে, এক্স স্কোয়ারটা কমন আছে। এখানে কত হচ্ছে টোটাল, এক্স স্কোয়ার কমন নিয়ে নাও, তাহলে 16 8 কত হয় গো? 128 মাইনাস 9 সমান সমান 224। এক্স স্কোয়ার সমান কী পাবো? 28 থেকে এটা বাদ দিলে কত থাকে? 119। এদিকে গেলে ঠিক করলাম না ভুল করলাম? আমি বললাম না এখানে একটু মুশকিল আছে এটাই। 128 থেকে 9 বাদ দিলে কত থাকে? 119। 119 যদি এদিকে নিয়ে যাও তো 5 থাকছে না, হবে না। এইটা প্রবলেম ছিল, ঠিক আছে, এটা তো হবে না, সন্দেহ আসছিল। এখানে দেখো, তো আমরা এইটা ধরবো যে 3x স্কোয়ার, এটা হবে 9x স্কোয়ার, এর 8 গুণ মাইনাস এটার বর্গ মানে 16x স্কোয়ার সমান সমান এই দুটির মধ্যে পার্থক্য হচ্ছে 224। ঠিক আছে, আশা করছি এবার হয়ে যাবে। তাহলে আমরা এক্স স্কোয়ার কমন পাই, আমরা পাই 8 9 72 মাইনাস 16 সমান সমান 224। এক্স স্কোয়ার সমান কী পাবো? 72 থেকে 16 বিয়োগ করলে কত হচ্ছে? 64। 64 এদিকে গেলে বিয়োগ হয়ে যায়, 64 বিয়োগ করলে 56 হয়েছে স্যার। হ্যাঁ 56, 62 56, 56 বিয়োগ করে দাও 224 থেকে। উফ, বলো বলো বিয়োগ ফলটা বলো। বলো গো। 168 168। কোথাও ভুল হচ্ছে, কোথাও ভুল হচ্ছে। দুটি সংখ্যা, একটি সংখ্যার বর্গ অপরটির বর্গের 8 গুণ। বর্গের 8 গুণ থেকে 224 ছোট। ওফ, আমরা বিয়োগ করছি কেন গো? এটা ভাগ হবে, সরি, এটা নিচে আসবে না। তোমরা আমার ভুল আমাকে ধরতে হচ্ছে, দেখছো? এরকম করলে হবে? এটা ভাগ হবে, ঠিক আছে। 224 ডিভাইডেড বাই হবে 72 থেকে এটা বাদ দিলে 56, হ্যাঁ কি না? 8 7 56, 8 2 16, তাহলে 64, 8 8 64, 7-এর সঙ্গে 28 কাটলে 4। এক্স স্কোয়ার সমান 4, এক্সের ভ্যালু হচ্ছে 2। এক্সের ভ্যালু 2 হলে 3x হবে 6 আর 4x হবে 8। এই দুটো হবে অ্যান্সার 6 8। আমার ভুল আমাকে ধরতে হচ্ছে কেন? তোমরা ধরতে পারছো না আমি কোথায় ভুল করছি? খুব খারাপ জিনিস। আচ্ছা নেক্সট বলো, বলা হয়েছে প্রশ্নে কি না, একটি হোস্টেলে 35 জন ছাত্র ছিল। যদি ছাত্রের সংখ্যা 7 বৃদ্ধি পায় তাহলে মেস খরচ বৃদ্ধি প্রায় দিন প্রতি 42 টাকা বৃদ্ধি পায়, দিন প্রতি 42 টাকা। মাথাপিছু খরচ 1 টাকা হ্রাস পায়, পূর্বে প্রতিদিনের খরচ কত ছিল? আচ্ছা ধরো প্রতিদিন খরচ ছিল x টাকা, প্রথমে ছাত্র কত ছিল? 35 জন, আর প্রতিদিনের খরচ ধরে নাও x টাকা। এখন ছাত্র কতজন বলো তো? 42। এখন ছাত্র হচ্ছে 7 জন বেশি হবে, তার মানে 42 জন ছাত্র আছে। এদের এখন খরচ কত হবে? 42 টাকা বেড়ে যাবে, আগের থেকে খরচ 42 টাকা বেড়ে যাবে প্রতিদিন, তো 42 টাকা বাড়িয়ে দিলাম। এবার দেখো, কিন্তু বলেছে মাথা পিছু খরচ 1 টাকা হ্রাস পায়। আচ্ছা এদের মাথা পিছু খরচ কত? 35 জনের খরচ হতো x টাকা, তাহলে একজনের কত খরচ হতো? x ডিভাইডেড বাই 35। 42 জনের খরচ হয় এই টাকাটা, তাহলে একজনের কত খরচ হবে? x প্লাস 42 ডিভাইডেড বাই 42। এই দুটির মধ্যে পার্থক্য কি বলেছে? 1 টাকা পার্থক্য, 1 টাকা কম হচ্ছে এখন, আগে বেশি হতো 1 টাকা, এখন 1 টাকা কম, দুজনের মধ্যে পার্থক্য হচ্ছে 1 টাকা। ব্যাপারটা ক্লিয়ার, হ্যাঁ কিনা বলো?
ওকে, এবার আরেকটু ব্যাপার এখানে বোঝো। এখানে এক্স 35 রেখে দাও, এক্স ডিভাইডেড বাই 35 মাইনাস, এখানটা দেখো উপরে প্লাস আছে, তার মানে এক্সের নিচে হবে 42 একবার, প্লাস, আচ্ছা প্লাস এই মাইনাসে প্লাসে মাইনাস হয়, ঠিক আছে, মাইনাস 42/42 হবে একবার, তাই না? এখান থেকে তো উপরটা যায়, এটা আমি ঘিরছি না, ঘিরলে প্লাস হবে। আর যদি তুমি ব্র্যাকেট তুলে দাও, মানে এটা যদি তুমি ঘিরে দাও, তাহলে এটা প্লাস হবে। হ্যাঁ, ব্যাপারটা বুঝতে পারছো? উপরে প্লাস আছে তো প্লাস হবে, কিন্তু যদি আমি ব্র্যাকেট তুলে দিই, মানে মাইনাস যদি গুণ করে দিই, তাহলে এটাও মাইনাস হয়ে যায়। এটা সুবিধা এই কারণে, কারণ তুমি 42 দিয়ে করতে গেলে তো মাথা পাগল হয়ে যাবে। সমান সমান 1, তো এইটা কাটলে কি হয়, এটা 1 হয়। এই দুটি লসাগু করো, 35 আর 42-এর লসাগু কত হবে? 7, 5 6 30, 7, 210। 35 দিয়ে ভাগ করো, 5 7, তাহলে 6 পাবে, 6x মাইনাস 42 মানে 7 6, তাহলে 5 থাকছে 5x সমান সমান, এই -1 এদিকে গেলে প্লাস হয়ে যায়, 2 হবে। আমি কি বোঝাতে পারছি? এই যে 42/42 ছিল না, এটাকে কাটাকাটি করলে 1 আসে, তাই না? এটা কাটাকাটি করলে তো 1 আসে, 42/42, তো -1 এদিকে গেলে তো প্লাস হয়ে যাবে, +2। তাহলে উপরে 6x থেকে 5x বিয়োগ করলে x, আর 10 যদি 2 এর সঙ্গে গুণ হয়ে যায় তো হয়ে যায় 420। তার মানে প্রথমে খরচ ছিল 420 টাকা। অ্যান্সার হবে অপশন বি। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে, চলো শেষ। আচ্ছা, প্রথম অঙ্কে কেউ একটা কিছু বলছিল, বলো তো কি প্রবলেম ছিল প্রথম অঙ্কে? আসো ক্লাসে। ওকে, কারো কোনো অঙ্কে প্রবলেম আছে? স্যার একটা না, শুনতে পেলাম না। তোমার নেটওয়ার্কের বিশাল প্রবলেম হচ্ছে, বুঝলে? তুমি ক্লাস এমন জায়গা থেকে করো যেখান থেকে তোমার কথা আমরা যেন সবাই শুনতে পাই। আচ্ছা, ও যেটা বলতে চাইছে কেউ বুঝতে পারছো? তাহলে আমাকে বলো তো। স্যার বলছি 30টা করে অঙ্ক দিলে ভালো হয়। না ভাই, 30টা করে অঙ্ক দিলে তোমাদের ভালো হবে, আমার তো ভালো হবে না। না, পরিচয় ঠিক নিজের সুবিধা দেখলে হবে, আমার সুবিধা দেখবে না। না না স্যার, শেষের দিকে একটু বাড়িয়ে দেবেন, শেষের মাসটা। ঠিক আছে, ঠিক আছে, তাহলে একটু প্র্যাকটিসটা বেশি হবে না শেষের দিকে। ঠিক আছে, চেষ্টা করবো ভাই, কথা দিতে পারছি না।